জীব জননের মাধ্যমে বংশ বিস্তার করে, এটা আমরা জেনেছি। সপুষ্পক উদ্ভিদের কিভাবে জনন সম্পন্ন হয়, আজকে আমরা সেটা জানব। 4 প্রকার যে জনন ঘটে, অঙ্গজ, অযৌন, যৌন এবং অপুংজনী। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার ঘটে। তাই আজ আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন তথা জনন সম্পন্ন হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনায় আসব। প্রথমেই আসব সপুষ্পক উদ্ভিদ কাদের বলে। এটা খুবই সহজ প্রশ্ন। যেসব উদ্ভিদের পুষ্প তথা ফুল হয় তাদেরকে বলে সপুষ্পক উদ্ভিদ। এবার পুষ্প বা ফুল হয় যে উদ্ভিদে, তাদেরকে বলে সপুষ্পক উদ্ভিদ। আর যাদের পুষ্প তথা ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নবম শ্রেণীতে তা জেনেছি। এরপরে আমরা জানব পুষ্প তথা ফুল কি। পুষ্প তথা ফুল কি? উদ্ভিদের সৌন্দর্য বর্ধক, জননে সাহায্যকারী, সীমিত বৃদ্ধি সম্পন্ন, পরিবর্তিত বিটপ হলো ফুল। সৌন্দর্য বর্ধক, জননে সাহায্যকারী, জননে সহায়ক, সীমিত বৃদ্ধি, পরিবর্তিত বিটপ হলো ফুল। এই ফুলের বিভিন্ন অংশ আছে, যদিও আমরা নিচের ক্লাসে কিছু কিছু জেনেছি। আজকে আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। প্রথমে ফুল কাকে বলে জানলাম। এবার হচ্ছে কি আদর্শ ফুল, টিপিক্যাল ফ্লাওয়ার। আদর্শ ফুল ইংরেজিতে বলা হচ্ছে টিপিক্যাল ফ্লাওয়ার। যে ফুলের বৃন্ত, পুষ্পাক্ষ, পুষ্পস্তবক এবং মঞ্জুরিপত্র থাকে তাকে সাধারণত আদর্শ ফুল বলা হয়। আদর্শ ফুলের প্রধান 3টি অংশ। কি কি? না বৃন্ত বা পেডিসেল, পুষ্পাক্ষ বা থ্যালামাস বা রিসেপ্টেকল, আর হচ্ছে পুষ্পস্তবক। পুষ্পস্তবককে কার্য অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছে। সহায়ক স্তবক জননে সহায়ক স্তবক আর অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক, যে স্তবক আমরা ফুলের সংজ্ঞাতে দেখেছি
জননে সাধারণত সাহায্য করে। যে স্তবক ফুলের জননে সাহায্য করে সেই স্তবকগুলোকে সহায়ক স্তবক, আর যে স্তবকগুলি সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে অত্যাবশ্যকীয় স্তবক বলে। সহায়ক স্তবক দু ধরনের, বৃতি আর হচ্ছে কি দলমণ্ডল। অত্যাবশ্যকীয় স্তবকও দু ধরনের বা দুটি, পুংকেশর স্তবক বা পুংস্তবক, পুংস্তবক বা পুংকেশর চক্র, আর স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র। যে ফুলের এই অংশগুলো থাকবে তাদেরকেই আদর্শ ফুল বলবো। এবার আমরা একটি ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। এই অংশগুলি যেগুলো আছে সেটা সম্পর্কে, আদর্শ ফুলের সম্পর্কে জানব। প্রথমে আমরা আসবো কি বৃন্ত। বৃন্ত বা পেডিসেল। বৃন্ত কি না ফুলের বৃতির নিচে যে গোলাকার দণ্ডের ন্যায় লম্বা অথবা ছোট অংশ দ্বারা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তা হলো বৃন্ত। গোলাকার লম্বা দণ্ডের ন্যায় সাধারণত সবুজ বর্ণের অংশ। এই অংশ দ্বারাই ফুল কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। কাণ্ডের সঙ্গে সংযুক্ত। তাকে আমরা বলবো বৃন্ত। সব ফুলের যে বৃন্ত থাকবে তা কিন্তু নয়। কিছু কিছু ফুলের বৃন্ত থাকে, তাদেরকে বলা হচ্ছে সবৃন্তক ফুল। সবৃন্তক ফুল বা পেডিসিলেট, ইংরেজিতে বলা হয় পেডিসিলেট। যে ফুলে বৃন্ত আছে তাদেরকে বলা হচ্ছে সবৃন্তক। উদাহরণ হিসাবে আমরা আসবো জবা। অবৃন্তক বা সেসাইল ফুল, অবৃন্তক ফুল বা পুষ্প বা সেসাইল যে ফুলে বৃন্ত নেই। রজনীগন্ধা। রজনীগন্ধা এরা হলো সবৃন্তক এবং অবৃন্তক ফুল। এই বৃন্ত সাধারণত একটা ফুল যদি আমরা আঁকি, জবা ফুল,
তাহলে এই অংশটা হলো কি বৃন্ত। এখানে যে পাতার কক্ষে এই পুষ্প উৎপন্ন হয় তাকে মঞ্জুরি পত্র বলে। পুষ্পমঞ্জুরির এই মঞ্জুরি পত্র এবং বৃন্তের মধ্যে যে পাতার ন্যায় অংশ লক্ষ্য করা যায় তাদেরকে মঞ্জুরি পত্রক বলা হয়ে থাকে। এই অংশটি হলো বৃন্ত। বৃন্তের গোলাকার দণ্ডের ন্যায় সবুজ বংশের। এবারের কাজ কি? কাজ হলো ফুলকে কাণ্ডের সঙ্গে ধরে রাখা। কাণ্ডের সঙ্গে ধরে রাখা এবং কাণ্ড থেকে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থ ফুলে প্রবেশ করে, আবার ফুল থেকে বিভিন্ন উৎপন্ন পদার্থ কাণ্ডের মধ্যে প্রবেশ করে। এইভাবে কাণ্ড ও ফুলের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে বৃন্ত। বৃন্তের পরের এবার হলো কি পুষ্পস্তবকে আসবো। পুষ্পস্তবকে আসার আগে পুষ্পাক্ষ, থ্যালামাস। পুষ্পাক্ষ কি? থ্যালামাস ইংরেজিতে বা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয়ে থাকে। সবিন্তক ফুলের বৃন্তের অগ্রভাগে, অবিন্ত্রক ফুলের পরিবর্তিত সংহত অংশ যার মধ্যে পুষ্পস্তবকগুলো সাজানো থাকে। সবৃন্তক পুষ্পের বৃন্তের অগ্রভাগে, অবিন্তক পুষ্পের পরিবর্তিত স্ফীত সংহত অংশ। এই দুটোর মধ্যে কি হবে না, এই দুটোর মধ্যেই পুষ্পস্তবকগুলো স্তবক সাজানো থাকে। সেই অংশকে বলা হচ্ছে কি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের মধ্যে পর্ব পর্বমধ্য দুই লক্ষ্য করা যায়, কিন্তু এত কাছাকাছি থাকে যে সেগুলো সহজে বোঝা যায় না। পুষ্পাক্ষের কাজ হলো, পুষ্পাক্ষের কাজ পুষ্পস্তবককে ধরে রাখা। পুষ্পস্তবককে ধরে রাখা, এটি হলো পুষ্পাক্ষের কাজ। এইবার আমরা আসব ফুলের পরবর্তী স্তবক। পুষ্পাক্ষের পর স্তবক, পুষ্পস্তবক। এই পুষ্পস্তবক কাকে বলা হবে না, পুষ্পাক্ষের সঙ্গে যুক্ত যে অংশ বিশেষ ফুলের বিভিন্ন গঠনগত উপাদান হিসাবে কাজ করে, সেইগুলোকেই বলা হচ্ছে পুষ্পস্তবক। পুষ্পস্তবক 4 ধরনের হতে পারে। এর আগে আমরা করেছি বৃতি, দলমণ্ডল, সাহায্যকারী স্তবক এবং অত্যাবশ্যকীয় স্তবক হিসাবে করেছি।
সেই হিসাবে আমরা আসবো প্রথমে হচ্ছে কি বৃতি। বৃতি বা ক্যালিক্স, বিজ্ঞানের জীবন বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে কি ক্যালিক্স। ফুলের আমরা এর আগের ছবি পেয়েছি, বৃন্তের অগ্রভাগে যে সবুজ বর্ণের অংশ ফুলের অন্যান্য স্তবককে ধরে রাখে, সেই অংশটার নাম হলো কি বৃতি। ফুলের অন্যান্য স্তবক, বৃতি হলো কি বৃন্তের অগ্রভাগে যে অংশ অন্যান্য স্তবককে ধরে রাখে, সেগুলি হলো কি আমাদের বৃতি। এটা সবুজ বর্ণের হয়ে থাকে, সবুজ বর্ণের যুক্ত, এর একাধিক অংশ থাকতে পারে বা নাও থাকতে পারে। বৃতির প্রতিটি অংশকে বলা হয় বৃত্তংশ বলে বা সেপাল বলা হয়ে থাকে। বৃত্তংশগুলি যুক্ত যদি থাকে, যুক্ত থাকলে তাকে যুক্ত বৃতি যেমন জবা, ধতুরা ইত্যাদি, ধুতুরা। আর মুক্ত থাকলে তাদেরকে বলা হয় মুক্ত বৃতি। মুক্ত বৃতি যেমন গোলাপ, মূলো ইত্যাদি। যুক্ত অবস্থায় থাকলে তাদের যুক্ত বৃতি, আর মুক্ত অবস্থায় যদি একটা আলাদা আলাদা থাকে তাদেরকে মুক্ত বৃতি বা পলিস্যাপালাস, আর যুক্ত থাকলে তাদেরকে যুক্ত বৃতি বা গ্যামোস্যাপালাস বলা হয়ে থাকে। বৃতির কাজ কি না, বৃতি কুঁড়ি অবস্থায় ফুলকে বিশেষ করে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে বৃষ্টি, রৌদ্র, কীটপতঙ্গর আক্রমণ ইত্যাদি থেকে রক্ষা করে। আর বৃতি সবুজ রঙের হয় খাদ্য তৈরি তথা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও সাহায্য করে। অন্যান্য অংশকে রক্ষা করা, এছাড়া খাদ্য তৈরিতেও সাহায্য করে। এটাই হলো বৃতির প্রধান কাজ। এরপর আমরা আসবো দলমণ্ডল, করোলা, ইংরেজিতে বলা হচ্ছে কি করোলা। বৃতি ক্যালিক্স, আর এটা হলো কি করোলা। বৃতির পর সাধারণত দ্বিতীয় স্তবক, যে সাহায্যকারী স্তবক ফুলের বিভিন্ন ধরনের রং গঠন করে এবং প্রধান সৌন্দর্যতে অংশ নেয়, তাকেই বলা হবে কি দলমণ্ডল। বিভিন্ন রঙের হতে পারে, একই রঙের
হয় অথবা বিভিন্ন রঙের হতে পারে। আবার এই দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে দলাংশ বলা হয়ে থাকে বা পেটাল বলা হয়ে থাকে। দলমণ্ডল যুক্ত থাকলে যুক্ত দল বলা হয়ে থাকে গ্যামোপেটালাস। উদাহরণ হিসেবে আমরা পাবো ধুতুরা। আবার মুক্ত থাকলে মুক্ত দল বলা হবে, যেমন হলো কি সরিষা। উদাহরণ, দলমণ্ডলের কাজ কি? দলমণ্ডল যেহেতু রঙিন হয়, রং বেরঙের হয়, তাই কীট পতঙ্গকে আকৃষ্ট করা এবং পরাগ সংযোগে সাহায্য করা। কুড়ি অবস্থায় অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় রক্ষা করা। এটা হলো দলমণ্ডলের কাজ। ফুলের তৃতীয় স্তবক পুংকেশর চক্র, অ্যান্ড্রোসিয়াম বলা হয়ে থাকে। দলমণ্ডলের পর পরাগধানী পুংদণ্ড নিয়ে গঠিত যে অংশ পরাগরেণু উৎপন্ন করে তা হলো ফুলের তৃতীয় স্তবক, পুংকেশর চক্র বা পুংস্তবক। পুংকেশর চক্রের বা পুংস্তবকের প্রতি অংশকে বলা হয় পুংকেশর বলা হয় বা স্টেমেন বলা হয়। স্টেমেন নামে পরিচিত। পুংকেশরগুলি যুক্ত অবস্থায় থাকতে পারে বা মুক্ত অবস্থায় থাকতে পারে। পুংকেশরের অংশ দুটো সাধারণত লক্ষ্য করা যায়। একটা হলো কি পুংদণ্ড, আর একটি হলো কি পরাগধানী। পুংদণ্ড কি কাজ? না, পুংদণ্ড পুংকেশরের সরু দণ্ডের ন্যায় অংশ, যেটি পরাগধানীকে তুলে ধরে। আর পরাগধানীর কাজ হলো পরাগরেণু উৎপন্ন করা। পরাগরেণু উৎপাদন হলো পরাগধানীর প্রধান কাজ। এরপরের যে স্তবক তা হলো গর্ভকেশর চক্র বা গাইনিসিয়াম।
গাইনিসিয়াম। ফুলের শেষ স্তবক বীজ ও ফল সৃষ্টিকারী অংশ হলো গর্ভকেশর। চক্র বা স্ত্রীস্তবক, এর প্রতি অংশকে বলা হয় গর্ভকেশর। গর্ভকেশর বলে বা কার্পেল বলা হয়। একটি গর্ভকেশরের এটা হচ্ছে পরাগধানী, পুংদণ্ড, ফিলামেন্ট, অ্যান্থার এবং ফিলামেন্ট। আর গর্ভকেশরের নিম্নলিখিত গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর ডিম্বাশয়। স্টিগমা, স্টাইল আর ওভারি, এই তিনটে অংশ থাকে। ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক। ডিম্বকের মধ্যে বাইরের দিকে যে আবরণ থাকে ডিম্বক ত্বক, এবং ভিতরে ডিম্বাণু অবস্থান করে। ডিম্বাণু উৎপাদন করাই ডিম্বাশয়ের অন্যতম প্রধান কাজ। ফুলের এইরকম ফুলের গর্ভকেশরগুলি যুক্ত থাকে তাকে বলা হচ্ছে সিনকার্পাস, যুক্ত দল। যেমন আমরা জবার ক্ষেত্রে দেখতে পাই। আবার এবং জবা 5টি গর্ভমুণ্ড গর্ভকেশর থাকে, তারা যুক্ত অবস্থায় থাকে, যদিও উপরের দিকে গর্ভমুণ্ডগুলি পৃথক। আর গর্ভকেশর যদি পৃথক অবস্থায় থাকে তাদেরকে মুক্ত গর্ভকেশর বলা হয়ে থাকে এবং অ্যাপোকার্পাস বলা হয়। ফুলের এই স্তবকের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। ফুলের শ্রেণীবিভাগ। ফুলের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ আমরা পাই। যেমন হচ্ছে কি উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ। পুংস্তবক ও স্ত্রীস্তবক দুই বর্তমান। জবা, একলিঙ্গ ফুল, পুংস্তবক ও স্ত্রীস্তবকের যে কোনো একটি যদি পুংস্তবক থাকে তাকে পুরুষ ফুল, আর যদি স্ত্রীস্তবক থাকে
থেকে স্ত্রী ফুল বলা হয়। এই দুটোরই উদাহরণ হলো কি কুমড়ো, লাউ। লাউ একই গাছে যদি এর উপর ভিত্তি করে এদেরকে সহবাসী উদ্ভিদ এবং ভিন্নবাসী উদ্ভিদ বলা হয়। সহবাসী উদ্ভিদ একই গাছে পুরুষ ফুল ও স্ত্রী ফুল ফোটে, আর ভিন্নবাসী উদ্ভিদ স্ত্রী ফুল ও পুরুষ ফুল আলাদা আলাদা গাছে উৎপন্ন হয়। আলাদা আলাদা গাছে উৎপন্ন হয়, তাদেরকে ভিন্নবাসী উদ্ভিদ বলা হয়। যেমন পেঁপে, তাল ইত্যাদি। যেমন তাল গাছের পুরুষ তাল গাছ এবং স্ত্রী তাল গাছ আলাদা। পেঁপের ক্ষেত্রেও সেই রকম লক্ষ্য করা যায়, এদেরকে ভিন্নবাসী উদ্ভিদ বলা হয়। আবার একই গাছে মিশ্রবাসী উদ্ভিদ বলা হয় যদি পুরুষ সহবাসী এবং ভিন্নবাসী দুইয়ের মিশ্রণ লক্ষ্য করা যায়, তাদেরকে মিশ্রবাসী উদ্ভিদ বলা হয়। যেমন হলো আম, এদেরকে মিশ্রবাসী উদ্ভিদ বলা হয়। ক্লিব ফুল, ক্লিব ফুল যে ফুলে পুংস্তবক ও স্ত্রী স্তবক থাকে না। যেমন ওল, উদাহরণ হিসাবে ওল, এদেরকে বলা হচ্ছে ক্লিব ফুল। সম্পূর্ণ ফুল, চারটে স্তবক বর্তমান, চারটি স্তবক বর্তমান, সম্পূর্ণ ফুল। যেমন হলো কি জবা। অসম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, চারটি স্তবকের যে কোনো এক বা একাধিক অনুপস্থিত, এক বা একাধিক স্তবক অনুপস্থিত। কুমড়ো, লাউ ইত্যাদি। সমতার উপর ভিত্তি করে ফুলের শ্রেণী বিভাগ করা যায়। প্রতিসম ফুল, বহু প্রতিসম, ফুলের স্তবকগুলি বা অংশগুলি যে কোনো তলে ছেদ করলে সমান অংশ পাওয়া যাবে, অংশ পাওয়া যায়। জবা এক প্রতিসম, এক প্রতিসম, কেবলমাত্র একটি তলে ছেদ করলে
দুটি সমান অংশ পাওয়া যায়। তাদেরকে এক প্রতিসম। মটর, সিম ইত্যাদি। অপরাজিতা, অপ্রতিসম, কোনো তলে ছেদ করলে, কোনো তলেই ছেদ করলে সমান দুটি অংশ হয় না। সর্বজয়া। এই ধরনের ফুলের বিভিন্ন শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, একলিঙ্গ ফুল ইত্যাদি। এই গেল ফুলের অংশ। এই পর্যন্ত আমরা ফুলের বিভিন্ন অংশ দেখলাম এবং এই সপুষ্পক উদ্ভিদের এই অংশগুলোর মধ্যে জননে অংশ নেয় পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। সেই হিসাবেই আমরা ফুলের যৌন জনন সম্পন্ন হতে দেখি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.